প্রেগনেন্সি কেটে স্পষ্ট লাল দুটি দাগ। ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে আসছে অবন্তীর। বাচ্চাটা যে তার চাচাতো ভাই ধ্রুবর। ব্যাপারখানা মাথায় আসতে কান্না পাচ্ছে। কি করবে এখন সে? কাকে বলবে ভাবতে পারছে না আর। মাথা ঘুরিয়ে উঠছে। এই মাসে পিরিয়ড সময় মতো হচ্ছে না দেখে টেস্ট করেছিল। সন্দেহবশত তার সন্দেহ সঠিক হয়েছে। তার আগে কিটটা কোথাও লুকিয়ে রাখতে হবে। চাচি দেখলে করুণ অবস্থা হবে তার। ওয়াশরুম হতে বেল হয়ে নিজের রুমে গিয়ে লুকিয়ে রাখল কিটটা। অবন্তী পুরো নাম অবন্তী চৌধুরী। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে এক অ্যাক্সিডেন্টে। চাচা চাচির ঘরে মানুষ হয়েছে তখন থেকে। চাচি কিছু বললে ঢের বুঝতে পারে অবন্তী। তাকে তার চাচি খুব একটা দেখতে পারে না, কারণ তার অজানা নেই। এমন নয় যে তাদের টাকা পয়সার অভাব আছে, তবুও কেন জানি তার চাচি তাকে খুব একটা পছন্দ করে না। মাঝে মাঝে খুঁচিয়ে কথা বলে। আবার একদম দেখতে পারে না তাও না। মাঝে মাঝে যত্ন করে মাথায় তেল দিয়ে দেয়, খাইয়ে দেয় অসুখ হলে। কি জানি মাঝে মাঝে কি হয়, তবে তার চাচা আবার তাকে ভীষণ ভালোবাসে। আর তার চাচার একমাত্র ছেলে ধ্রুব চৌধুরী। অবন্তী এবার ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। এবছর 18তে পা দিবে। আর চাচাতো ভাই 26 বছরের যুবক। কেমন সবসময় গম্ভীর হয়ে থাকে। এই গাম্ভীরতে জেদ ধরে কথা বলতে ভরও পায় অবন্তী। তার সাথে কিভাবে কি করবে তার জানা নেই। বাচ্চাটাকে কিভাবে বাঁচাবে সেইবার। সে চায় না তার বাচ্চার উপর কোনো আঁচ আসুক। এসব ভাবতে ভাবতে চোখের জল নামল। হঠাৎ তার চাচি ফিজা বেগমের কণ্ঠ ভেসে এলো। কিরে মহারানী, এ লাট সাহেবা, 10টা বেজে গেল, এখনও দরজা বন্ধ করে কি করছিস? খেয়ে এসে যা, আর আমাকে উদ্ধার কর, নয়তো চাচা আবার আমাকে রসবেন। কি জ্বালা, ছেলেটাকে নিয়ে পারি না, এদিকে এই মেয়ের 6 মাস খাটো। এসব বিলাপ করে তিনি চলে গেলেন। অবন্তী নিজেকে সামলালো। গায়ে ওড়না জড়িয়ে নিচে চলে গেল, কারণ সে জানে এখন না গেলে ব্যাপারটা আরও জটিল হবে। পরে দেখা গেল এসবের জন্য চাচা চাচির মাঝে ঝামেলা সৃষ্টি হবে। নিচে গিয়ে সোজা কিচেনে গেল। সুন্দর দোতারা বিশিষ্ট বাড়ি তাদের। অনেকখানি জায়গা জুড়ে এই বাড়িটা। তার বাবা আর চাচা মিলে বাড়িটা করেছিলেন। তার দাদিও থাকেন তাদের সাথে। কিচেনে গিয়ে দেখল তার চাচি রান্না করছেন। সাহায্য করতে চাইলে তার চাচি খানিকটা বিরক্তি নিয়ে বলেন, সর তুমি সরো, তোমার এখন আর কাজ করতে হবে না, গিয়ে টেবিলে বসো, খেতে দেই, কিছুক্ষণ পর তো আবার কোচিং আছে। অবন্তী আর কথা বাড়ালেন না, চুপচাপ গিয়ে টেবিলে বসল। খিদে পেয়েছে, টেবিলে বসে নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত হলো। নোটিশ দিয়েছে স্যার, ওসব দেখছে। হঠাৎ সদর দরজার আওয়াজ হয়। সেদিকে নজর দিল। দেখল ধ্রুব সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে। কারো সাথে কথা নাই। এক হাতে ফোন কানে ধরছে, আরেক হাত পকেটে। ভীষণ ফর্সা নাসে, কাঁচা হলদেটে গায়ের রং, তবু সুন্দর দেখায়। স্মার্টও বটে। ফর্মাল পোশাক কিশোরে গেছে, ব্লেজারটা হাতে নিয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। অদ্ভুত এক অনুভূতি হলো তার। হাত আপনা আপনি নিজের উদরে চলে গেল। হঠাৎ এই মানুষটার রক্ত তো সে বইছে। চোখ ঝাপসা হলো। আর তাকালো না বেশিক্ষণ তাকিয়ে থাকলে পিণ্ডটা বেরিয়ে আসবে। এমনি তো অস্বাভাবিকভাবে লাফাচ্ছে, কিছুক্ষণ পর তো অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। কিছুক্ষণ পর তার চাচি এলো খাবার নিয়ে। হাতে দুজনের খাবার দেখে ভুরুকুচকে জিজ্ঞাসা করল, দুজনের খাবার আনলে যে? ফিজা বেগম বিরক্ত সুরে জবাব দিল, দেখলি না, ধ্রুব ফিরছে, সে তো কিছু খাবে নাকি? অবন্তী ছোট করে বলল, ও বলে আর কিছু বলল না। চুপচাপ খাবার খেয়ে উঠে যেতে দিল ধ্রুব আসার আগে। খাবারের মাঝখানে কারো আগমন দেখে মাথা উঁচুয়ে দেখলেও ধ্রুব এসেছে। ভলে বুক শুকিয়ে গেল। গোসল স্বরে এসেছে বোধহয়, চুলগুলো এখনও ভেজা। তাড়াতাড়ি করে উঠে যেতে চাইলেও গত 1 মাস ধরে ধ্রুবকে এড়িয়ে চলছে। তখনই ধ্রুব গমগম স্বরে শোনা গেল, খাবার অপচয় করা যে ভালো নয় তা কি জানে না? এত শিক্ষিত হয়ে লাভ কি যদি খাবারের মূল্য না বুঝে? অবন্তী বুঝল তার উঠে যাওয়া ধ্রুবর পছন্দ হয়নি। তবুও সে দাঁড়ালো না। হেঁটে চলে যেতে নেলে তখনই চাচি আসলো। বলল, কিরে অবন্তী, খাবার খাসনি কেন? না খেয়ে ভর দুপুরবেলা কোচিংয়ে যাবি, আর পরে অসুখ ব্যাধিলে পড়ে থাকবি। খেয়ে যা সবটা। খিদে নেই বড় আমরু, এসে খাবো। কেন খিদে নেই? কাল রাতেও খাসনি, এখন না খেতে বই যা। তার সামনে পরীক্ষা, তার খেয়াল আছে তো? অবন্তী দীর্ঘশ্বাস ফেল। যাকে এড়িয়ে যেতে চাইছে তার সামনে পড়তে হয়েছে বারে বারে। অগত্যা তার টেবিলে বসে পড়ল, তবে একেবারে চোখ তুলে তাকালো না। খাবার দ্রুত শেষ করে উঠিয়ে এলো নিজের রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ল বিছানায়। পেটে আলতো করে হাত রাখল। আপনা আপনি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
মা হওয়ার অনুভূতি বুঝে এমন বিষাক্ত সময় কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে। না, এই বাচ্চাটাকে সে কিছুতেই হতে দিবে না। যে করে হোক বাঁচাবে সে। নিজের ভেতরে বেড়ে উঠেছে একটা প্রাণ, কিছুতেই এই প্রাণটাকে হারাতে চায় না সে। নিজের অস্তিত্বটা, এই প্রাণটা আছে শুধু যে তার আপন বেঁচে থাকার এক চিলতে ভরসা। ভাবতেই মনটা প্রফুল্লতায় ভরে উঠল। তবে পরক্ষণে মাথা ধোবর কথা মাথায় আসতে হাসি মিলিয়ে গেল। বাচ্চাটা তো ধ্রুবর অংশ, অথচ এই বিষয়ে তার কোনো ধারণাই নেই। এসব চিন্তায় কেমন পাগল পাগল লাগছিল নিজেকে। তবে এসব নিয়ে ভাবলে তো চলবে না, পড়ালেখা করতে হবে। উঠে বসল অবন্তী। কোচিংয়ে যেতে হবে তার, সময় সামনে এক্সাম, সময় নষ্ট করলে চলবে না। রেডি হয়ে নিল, ঢিলে ঢেলা পোশাক পরে, গায়ে ওড়না জড়ালো, কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। চাচি দেখল না আশেপাশে কোথাও আছে, ভাবল হয়তো নিজের রুমে আছে সে। চাচির রুমে গিয়ে দেখল তার চাচি ধ্রুবর সাথে কথা বলছে। সে তাদের মাঝে ঢুকল না, নিম্নস্বরে চাচির উদ্দেশ্যে বলল, চাচি আমি বের হচ্ছি, বলে চলে আসলো। ফিজা বেগম তাকে এক পলক চাইল, তবে ততক্ষণে অবন্তী চলে গেল। অবন্তী ধীর পায়ে হেঁটে গাড়ির কাছে গেল। বাড়ির গাড়িতে যাওয়া অসহায়, তার পার্কিং এরিয়াতে এসে থ হয়ে দাঁড়িয়ে রইল। কোনো গাড়ি নেই। অবাক হলো, বিরক্তিতে নাক মুখ কুচকালো, আশেপাশে খুঁজে দেখল। পেছন থেকে কেউ বলে উঠল, খুঁজে লাভ নেই, সব গাড়ি অস করতে নিয়ে গিয়েছে, আর তোরটা আজ অবু নিয়ে গেছে। অবন্তী পেছন ফিরে দেখল ধ্রুব দাঁড়িয়ে আছে। ধ্রুব এগিয়ে আসলো অবন্তীর দিকে, বলল, চল তোকে ড্রপ করে দেই। অবন্তী নাকচ করে বলল, তার দরকার নেই, আমি রিক্সা করে চলে যাব, বলে হাঁটা ধরল। অবন্তী চলে যেতে নেলে হঠাৎ ধ্রুব আচমকা অবন্তীর হাত ধরে ফেলল। গম্ভীর স্বরে আদেশ করল, বাড়ির গাড়ি থাকতে তোকে কোনো রিক্সায় যাওয়ার দরকার নেই, বললাম না আমি পৌঁছে দিচ্ছি, চুপচাপ গাড়িতে উঠে বসবি, আর কিছু শুনতে চাইছি না। অতঃপর নিজের হাত ধরে অবন্তীকে গাড়ির ফ্রন্ট সিটে বসে নিজে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং সিটে মনোযোগ দিল সে। এর মাঝে যোজনে আর কথাও হলো না। তবে হঠাৎ তারা জ্যামে আটকে পড়ে গেল। ঢাকার জ্যাম মানে এক প্রকার মসজিদের জিলাপির জন্য লাইন ধরা। অনেকক্ষণ ধরে জ্যামে আটকে পড়ার দরুন অবন্তী যেন কেমন হাঁসপাস করতে লাগল। খারাপ লাগছে তার খানিকটা। ঘেমে নেমে অবস্থা নাজেহাল। গোসল করে এসেছিল যে, তারপরে অতিরিক্ত ঘেমে গিয়েছে। ফর্সা হওয়ার দরুন জোগাল লাল হয়ে উঠেছে গরমে। ভীষণ করুণ অবস্থা হলো তার আকস্মিক। অবন্তীর এমন অবস্থা দেখি উদ্বিগ্ন হলো ধ্রুব। চিন্তিত স্বরে বলল, কি হয়েছে অবন্তী, খারাপ লাগছে? কি হয়েছে বল। অবন্তী জোরে জোরে শ্বাস ফেলছে, কথা বলতে পারছে না, গা গুলিয়ে বমি পাচ্ছে, মাথা চক্কু দিচ্ছে বারবার। জ্যামের কারণে এমন অবস্থা, সাথে প্রেগন্যান্সির লক্ষণও তো রয়েছে। নিজেকে ধাতস্থ রেখে উত্তর করার চেষ্টা করলে, আমি ঠিক আছি, পানি আছে। শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। ধরা গলায় বহু কষ্টে অস্ফুটে স্বরে শুধুমাত্র একটি বাক্য আওড়াতে পারল। কথাটা শুনে ধ্রুব তাৎক্ষণিক পানির বোতল বের করে দিল। গাড়ির এসিটা খানিকটা বাড়িয়ে দিল, যাতে অবন্তীর গরম না লাগে। ধ্রুব জিজ্ঞাসা করল, এখন কেমন লাগছে? অবন্তী ততক্ষণে শরীর ছেড়ে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে অবন্তী। উত্তর করল না ধ্রুব। আবার সুধায়, কণ্ঠে তার ভীষণ ভয়, অবন্তী, এই অবন্তী, বাসায় চলে যাব, বেশি খারাপ লাগছে, এক্ষুনি জ্যাম ছুটে যাবে, ডক্টরের কাছে চল। অনবরত অবন্তীর সুসুদ্দেশে এক একটা কথা বলে যাচ্ছে ধ্রুব। তবে ডাক্তারের কথা শুনে ভয় পেল অবন্তী। ডাক্তারের কাছে গেলে সব জেনে যাবে ধ্রুব, তাই সে বাঁয়ে ডানে মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করল। কথা ঘোরানোর জন্য বর্তি বলল, আচার আছে ধ্রুব। ভুরু কুচকে এলো, জানতে চাইল আচার কেন। মাথা ঘুরছে ধ্রুব, কোনো উত্তর করল না। হয়তো বমি পাচ্ছে গরমে। যেটা ভেবে নিজের কাছে থাকা আচারটা সে অবন্তীকে দেয়। দাদুর জন্য কিনেছিল, খেতে পছন্দ করেন কিনা না, তবে কাজের জন্য দেওয়া হয়নি, এখন ওটাই কাজে লাগল। ধ্রুব আলতো হাতে অবন্তীর মাথাটা নিজের কাঁধে রাখল। অবন্তী কিছু বলল না, গা গুলিয়ে আসছে বারবার, তলপেটে হাত ছোঁয়ালো সে। খারাপ লাগছে ভীষণ। আজকের তাপমাত্রাটা একটু বেশি মনে হচ্ছে তার উপর জ্যাম, নাজেহাল অবস্থা হয়েছে অবন্তীর। তবে সৌভাগ্যবশত তখন জ্যাম ছুটে গেল। অবন্তী আস্তে আস্তে স্বাভাবিক হলেও এসির বাইরের হাওয়ায় চোখ লেগে গেল তার। ওভাবেই ধ্রুবর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। মিনিট 20 পরে তারা কোচিংয়ে পৌঁছল। ধ্রুব অবন্তীকে ডাকল বার কয়েক, তবে অবন্তী উত্তর করল না। বুঝল অবন্তী ঘুমিয়েছে। তখন অবন্তী নড়ে চড়ে উঠল, চোখ খুলে দেখল তারা পৌঁছে গিয়েছে। তা দেখে অবন্তী নামতে যাবে, তখনই ধ্রুব নরম সুরে শুধু, বাড়ি চলে যাবে অবন্তী, খারাপ লাগছে এখন? অবন্তী সাধারণভাবে বলল, না আমি ঠিক আছি। ধ্রুব একই স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোকে পিক আপ করতে আসবো, অপেক্ষা করিস। দেরি হলে আর যদি পরে খারাপ লাগে তাহলে আমাকে একটা কল করিস, কেমন? অবন্তী মাথা নেড়ে সম্মতি জানালো। কিছু ভালো লাগছে না তার আজ, নয়তো কাল সবাই সবটা জেনে যাবে। তখন কি হবে এসব ভাবতে ভাবতে ক্লাসে গিয়ে বসল সে। কোনো রকম একটা ক্লাস করেই বেরিয়ে গেল।
মন বসছে না আজ। একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলো। ধ্রুবকে ফোন করার কথা বেমালুম ভেড়ালো সে। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। ঘুম ভাঙল দুপুর 3টা নাগাদ। তাদের কোচিং শেষ হয়ে 2টোর, আর বাসায় এসেছিল 1টা নাগাদ। তখনই মাথায় এসে যে ধ্রুব তো তাকে নিতে আসার কথা ছিল। তখনই দেখল তার মোবাইলটা যত্নে ফ্লোরে পড়ে আছে, হয়তো পড়ে গিয়েছে। সে তুলে দেখল মোবাইল বন্ধ। মোবাইলে চার্জ লাগালো সে। এখন উঠতে একটু মনও চাইল না তার। ইচ্ছে করছে আরেকটু ঘুমাতে, তবে ঘুমালো না সে। উঠে একটু ছাদে গেল। ছাদে হলো মন ভালো করার আরেক নাম। আর যদি নিজ হাতে তৈরি করা বাগা হয় তাইলে তো আর কথাই নেই। বাগানে ঘোরাঘুরি করে কিছুক্ষণ নিজের বাগানে যত্ন নিল। ফুলগুলো তার ভীষণ যত্নে করা। অল্প ক্ষণিক হলেও মনটা ঠিক হলো। এসবে প্রায় 4:30 বেজে গেল। ধ্রুবকে ফোন করার কথা মাথা থেকে ছুটে যায়। নিচে এসে চাচা চাচি আর দাদির জন্য চা বানালো। এই সময় সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে থাকে, তাই তো